তৃণমূল কংগ্রেস বিরোধীরা আদর করে ডাকতো তোলামূল বলে। আমরা মজা পেতাম, কিন্তু ডাকটাকে খুব একটা সিরিয়াসলি নিইনি। কিন্তু এখন প্রতি মুহূর্তে চমকাচ্ছি। এই বাংলার বুক থেকে ঠিক কত টাকা তুলেছিল তৃণমূল? 10,000 কোটি, লক্ষ কোটি, নাকি কয়েক লক্ষ কোটি? এক একজন পঞ্চায়েত সদস্য বা পৌরসভার কাউন্সিলরদের কাছ থেকে নাকি পাওয়া যাচ্ছে হাজার হাজার কোটি টাকা। ভাবুন একবার, শুধু ভাবুন, পশ্চিমবঙ্গে প্রায় 3,500-এর কাছাকাছি গ্রাম পঞ্চায়েতই আছে। হিসেব করতে ক্যালকুলেটারও ফেল করে যাচ্ছে। কিন্তু কিভাবে সম্ভব হলো এই ব্যাপক দুর্নীতি? আর তার থেকেও বড় প্রশ্ন হলো, কেন তৃণমূল করতে দিল এই বিপুল আকার দুর্নীতি? কোন লক্ষ্যে কাজ করছিল তারা? শীর্ষ নেতৃত্বের আদেশেই কি এই কাজ সংগঠিত হয়েছে? এই ভিডিওতে আমরা একটার পর একটা কারণ বিশ্লেষণ করে দেখাবো। আর এই ভিডিওর প্রতিটি পরতে পরতে আপনাদের জন্য রয়েছে চমকের পর চমক, নতুন করে ভাবার উপকরণ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, ফান্ডাদার আরও একটা সুপার ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তবে শুরু করার আগে যে কথাটা সবসময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু এরকমই চোখ খুলে দেওয়া সব ভিডিও, আপনাদের প্রতিদিনকার জীবনকে আরও একটু সহজ, আরও একটু উন্নত করে তোলার সব ইনফরমেশন। তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, যাতে যখনই আমরা এই ধরনের দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। তাহলে চলুন এবার ভিডিওতে ফিরি। চ্যাপ্টার 1, গণতন্ত্রের বিপদ। এই গণতন্ত্রের বিপদের অনেকগুলি দিক আছে, সেটা নিয়েই একটা বা একাধিক ভিডিও বানানো যায়। কিন্তু আজকে আমরা শুধুই একটা দিক নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। আপনি যে কোনো দলের যে কোনো ছোট বড় নেতা নেত্রীকে জিজ্ঞাসা করুন যে সে কেন রাজনীতিতে এলো, দেখবেন উত্তর হবে মানুষের জন্য কাজ করতে বা মানুষের সেবা করতে। কিন্তু আমরা আপামর ভারতবাসী জানি যে সত্যিটা কি। আমরা জানি মানুষের সেবার মুখোশের আড়ালে আসলে তারা অধিকাংশই কীভাবে নিজের আখের গোছান। আবার এই রাজনৈতিক দলের সাধারণ কর্মীরা কেন রাজনীতিতে আসেন? অধিকাংশই আসেন কলাটা মূলোটার লোভে, আর আসেন ভবিষ্যতের নেতা হয়ে আখের গোছানোর বাসনায়। তাহলে মোদ্দা কথাটা কি দাঁড়ালো? রাজনৈতিক দল চালাতে হলে, দল ধরে রাখতে হলে, দলের নিচুতলার কর্মীদের দলের প্রতি অনুগত রাখতে হলে তাদের কলাটা মূলটা যোগান দিতে হবে। মানে টাকা ছাড়া দল ধরে রাখা সম্ভব নয়। এর ওপর আবার রয়েছে ভোটে লড়ার জন্য আলাদা টাকা। কিন্তু প্রশ্ন হলো, এত টাকা দেবে কে? সরকার তো আর দল চালানোর জন্য টাকা দেবে না, বা বলা ভালো দিতে পারবে না, কিন্তু টাকা তো চাই। তাহলে পড়ে রইল বেসরকারি ক্ষেত্র এবং সাধারণ জনগণ। এবার বেসরকারি ক্ষেত্র বা কোম্পানিগুলো কেন কোনো দলকে টাকা দেবে? তারা তো ব্যবসা করতে এসেছে, তারা টাকা দেবে কেন? তারা দুটো কারণে টাকা দেয়। এক, যদি তারা জানে যে এই টাকা দেওয়ার বিনিময়ে তারা এমন কিছু সুযোগ সুবিধা পাবে যাতে তাদের আখেরে এই টাকার কয়েক গুণ টাকা উঠে আসবে। আর দুই, যদি তারা দেখে যে তাদের স্মুথলি ব্যবসা চালাতে হলে এই টাকাটা না দিলেই নয়। প্রথমটাকে আমরা আদর করে বলি ডোনেশন মানি, আর দ্বিতীয়টাকে বলে এক্সটর্শন মানি বা প্রোটেকশন মানি, বা সোজা কথায় গুন্ডা ট্যাক্স। ক্লিয়ার হলো? এবার তাহলে পড়ে রইল সাধারণ জনগণ। কিন্তু তারা টাকা দেবে কেন? তারাও টাকা দেবে যদি তারা তার বিনিময়ে আরও বেশি টাকা বা সুবিধা পায়। তা সে সরকারি চাকরি থেকে নিয়ে আবাস যোজনার বাড়ি হয়ে ত্রাণের ত্রিপল, যা খুশি হতে পারে। কিন্তু তৃণমূল যে টাকা তুলেছে বলে বিশেষজ্ঞরা বলছেন, তা তো শুধু দল ধরে রাখার টাকা নয়, তার থেকে অনেক অনেক বেশি। তাহলে এত টাকা তাদের কেন দরকার? এর উত্তর লুকিয়ে আছে পরের চ্যাপ্টারে। চ্যাপ্টার 2, গগনচুম্বী উচ্চাশা। 1984 সালের লোকসভা ভোটে কংগ্রেস পার্টি যাদবপুরে সিপিএমের সুপার হেভিওয়েট প্রার্থী সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে কাকে বলির পাঠা হিসেবে দাঁড় করানো যায় তার খোঁজ করছিল। শোনা যায় সেই সময় প্রণব মুখার্জিকে মমতার নাম সুপারিশ করে বসেন সুব্রত মুখার্জি। এরকমও শোনা যায় যে সুব্রত মুখার্জি প্রণববাবুকে বলেন যে একটা মেয়ে আছে বেশ লড়াকু, কিন্তু অভাবী পরিবারে, ওকে টিকিট দিলে ও পার্টির ভোটের জন্য দেওয়া টাকা পয়সাটাও পাবে, তাতে ওর একটু সুবিধা হবে। অন্য নেতা নেত্রীরা তো কেউ সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে দাঁড়াতেই চাইছে না। এর অভাবী পরিবার রাজি হয়ে যাবে। তো কংগ্রেস টিকিট দিল।
আর ইন্দিরার মৃত্যু এই 1984তেই কংগ্রেসের পক্ষে এমন সিম্প্যাথি বয়ে আনলো যে সেই ঝড়ে সোমনাথ চ্যাটার্জির মতন হেভিওয়েট প্রার্থীও উড়ে গেলেন। আর বেড়ালের ভাগ্যে শিঁকে ছেঁড়ার মতন এই জয় মমতাকে একদম জাতীয় রাজনীতির লাইমলাইটে এনে দিল এবং তার গগনচুম্বী উচ্চাসা পোষণের সেই শুরু। এরপরে তিনি পাখির চোখ করলেন মুখ্যমন্ত্রিত্বকে এবং এই লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে তিনি কখনো বিজেপি, কখনো কংগ্রেস, কখনো নকশাল, কখনো বা বুদ্ধিজীবী, আবার কখনো বা সবাইকে ব্যবহার করেছে। অবশেষে 2011-তে তার সেই স্বপ্নও পূরণ হলো, মুখ্যমন্ত্রীর চেয়ারে যা আসীন হলেন তিনি। কিন্তু বছর 4-5 মুখ্যমন্ত্রিত্ব করার পরেই তিনি আবার নতুন স্বপ্ন দেখতে শুরু করলেন, নতুন উচ্চাসার চাঁদমারি, ভারতের প্রধানমন্ত্রিত্ব। কিন্তু রাজনীতির হিসাবে একটি প্রায় সদ্য জন্মানো আঞ্চলিক দলের নেত্রীর পক্ষে জাতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী পদের দাবিদার হয়ে ওঠা প্রায় অসম্ভব। কিন্তু তিনি তো মমতা ব্যানার্জি, তিনি নিজেকে বোঝালেন যে ভাত ছড়াতে হবে, অনেক ভাত চাই, আর ভাত ছড়ালে কাকের অভাব হবে না। ব্যাস শুরু হলো মমতা 2.0। কিন্তু কিভাবে ভাতের জোগাড় হলো, এর উত্তর লুকিয়ে আছে পরের চ্যাপ্টার 3, দ্য কালেকশন মডেল। দেখুন, দুর্নীতি বহুদলীয় গণতন্ত্রের এক অবিচ্ছেদ্য অংশ। তাই দুর্নীতি ভারতের রাজনীতিতে মমতা প্রথম আমদানি করেন, এ আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এবং দুর্নীতিমুক্ত রাজনৈতিক দল অনেকটাই সোনার পাথর বাটির মতো। আসলে দল চালাতে গেলে টাকা লাগে, আর লাগে একটা আদর্শ যা মুখোশ হয়ে সামনে ঝুলি। যদি আপনি এই আদর্শের মুখোশটাকে সুন্দর করে বানাতে পারেন তাহলে টাকা কম লাগবে, কিন্তু যদি আদর্শটাই না থাকে বা সেটা একেবারেই ঠুনকো হয় তাহলে টাকা লাগবে অনেক বেশি। কিন্তু বেশি হোক বা কম, দল চালাতে টাকা তো লাগবেই। আর টাকা কখনোই মাগনায় আসে না, তার সঙ্গে এঁটুলির মতন আসে দুর্নীতি। সাধারণভাবে রাজনৈতিক দলগুলি যে মডেল ফলো করে তা ডিস্ট্রিবিউশন বেসড, অর্থাৎ এই দলগুলির শীর্ষ নেতৃত্ব বা দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব এই ফান্ড কালেকশনের দায়িত্বে থাকেন এবং সুবিধে পাইয়ে দেওয়ার বিনিময়ে বড় বড় কোম্পানি এবং ব্যবসায়ীরা দলগুলিকে অর্থের যোগান দেয়। এই অর্থই দলগুলি তাদের কর্মীদের ধরে রাখতে এবং তাদের দিয়ে বিভিন্ন কাজ করাতে ব্যবহার করে। সাধারণত এই রাজনৈতিক দলগুলি ভোটের দিকে তাকিয়ে সাধারণ মানুষ বা সাধারণ জনগণের কাছ থেকে বেশি টাকা পয়সা তুলতে চায় না। জাতীয় রাজনৈতিক দলগুলি বা বড় রাজনৈতিক দলগুলি সাধারণভাবে এই পদ্ধতিতেই চলত। কিন্তু এই পদ্ধতির থেকে প্রথম বিচ্যুতি ঘটালো বাম দলগুলি। তারা তাদের আদর্শ বাঁচাতে প্রথমে বড় বড় কোম্পানি বা ব্যবসাগুলোকে ভিলেনে পরিণত করলো এবং তারপর টাকা জোগাড়ে হাত পাতলো সাধারণ মানুষের কাছে। শুরু হলো বিপজ্জনক কালেকশন মডেল। কিন্তু বিপজ্জনক কেন, এর উত্তর লুকিয়ে আছে আমাদের পরের চ্যাপ্টার 4, সর্বগ্রাসী দুর্নীতি। এই কালেকশন মডেলের প্রধান সমস্যা হলো দুর্নীতির ওপর থেকে দলের নেতৃত্বের কন্ট্রোল হারিয়ে ফেলা। ডিস্ট্রিবিউশন মডেলে আমি ঠিক কতটা দুর্নীতি করব বা কোন জায়গা থেকে টাকা তুলবো আর কোথা থেকে তুলবো না তা দলের নেতৃত্ব ঠিক করতে পারত। কিন্তু কালেকশন মডেলে দল এই দায়িত্ব দিয়ে দিল নিচুতলার কর্মীদের। প্রথমে বাম দলগুলি ভেবেছিল যে তাদের নিচুতলার কর্মীরা দলের আদর্শ মেনে চলবে এবং তারা সাংঘাতিক অনৈতিক কাজ নিশ্চয়ই করবে না। কিন্তু রক্তের স্বাদ পেলে বাঘকে কি আর থামানো যায়? আস্তে আস্তে কৌটো ঝাঁকিয়ে টাকা কালেকশন মাসল বাগিয়ে টাকা কালেকশনে রূপান্তরিত হল। সমাজের সর্বস্তরে তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। ভাড়াটে তোলা থেকে নিয়ে ভাই ভাইয়ে ঝগড়া, টাকার বা সমর্থনের বিনিময়ে হকার বসানো থেকে নিয়ে প্রমোটারি, সবেতেই এই মাসলম্যানদের বা নতুন দাদাদের দৌরাত্ম্য শুরু হলো। পার্টি ফান্ডে তখন টাকার ঝরঝর ঝরনা। নেতারাও মহাখুশি, যে যত টাকার যোগান দিতে পারছে দলে তার কদর তত বাড়ছে। আস্তে আস্তে এই টাকা যোগান দেওয়া দাদারা নেতার আসনে উন্নীত হতে লাগলো। শুরু হলো রাজনীতির দুর্বৃত্তায়ন। কিন্তু টাকা তো এমনি এমনি আসে না, তার সঙ্গে আসলো সাধারণ লোকের থেকে ভুরি ভুরি অভিযোগ। কিন্তু ততদিনে শীর্ষ নেতৃত্ব রক্তের স্বাদ পাওয়া বাঘে পরিণত হয়েছে, টাকা তো ছাড়া যাবে না। তাই এই ভুরি ভুরি অভিযোগকে চাপা দিতে প্রশাসনকে কাজে লাগানো শুরু হলো এবং ধীরে ধীরে প্রশাসনও পরিণত হতে শুরু করলো দলদাসে। প্রশাসনিক দিক থেকে সুরক্ষা দেওয়ার কাজ শুরু হলো এই রাজনৈতিক দুর্বৃত্তদের। শুরু হলো বাংলার রাজনীতির এক কালো অধ্যায়। আর এই কালো অধ্যায়কে নিজেদের উচ্চাসা পূরণ করতে আরও কালো করার পথে হাঁটলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কীভাবে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের শেষ চ্যাপ্টার 5, তৃণমূল স্পেশাল।
2011 সালে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসলেন, তখন তিনি উত্তরাধিকার সূত্রে পেলেন সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়া দুর্নীতি, দাদাগিরি করে নেতা হয়ে ওঠা বেশ কিছু লোক এবং দলদাস হয়ে পড়া প্রশাসনের একাংশ, এবং এই সব কিছুর মিলিত অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠা সাধারণ জনগণ। আর এই সাধারণ জনগণ চাইছিলেন এই সর্বব্যাপী দুর্নীতি থেকে পরিত্রাণ, চাইছিলেন পরিবর্তন। আর এই পরিবর্তনের হাওয়ায় ভর করে মমতা তখন সাধারণ মানুষের চোখে দ্বিতীয় বিধানচন্দ্র রায়, সততার প্রতীক। কিন্তু হায় বাংলার সাধারণ মানুষ, হায় বাংলার নতুন স্বপ্ন দেখা জনগণ। বছর ঘুরতেই তারা বুঝতে পারলো পরিবর্তন একটা হচ্ছে বটে, কিন্তু তা হচ্ছে আরও ভয়ঙ্কর। যাদের হাত থেকে নিস্তার পেতে তারা পরিবর্তন চেয়েছিল, তারাই আজ আরও ডালপালা বিস্তার করে ফিরে এসেছে। আসলে তখন তো নেত্রী আরও বড় স্বপ্ন দেখতে শুরু করেছে, আর তার জন্য চাই আরও টাকা, অনেক টাকা। তাই বাম আমলে যাদের তিনি ঘৃণা করতেন বলে বলতেন, তারাই হয়ে উঠল তার কাছের লোক, তার আদরের দুষ্টু ছেলের দল। বীরভূমের ঢাকি, ফলতার পুষ্পা, ভাঙড়ের বোমা ইঞ্জিনিয়ার, রত্নের একেবারে ছড়াছড়ি। কিন্তু এভাবে 2-3-4 বছর কাটার পর তিনি বুঝলেন যে না, এতেও হবে না, আরও টাকা চাই। কিন্তু কিভাবে হবে? নতুন পথ চাই, নতুন পথ, নতুন পদ্ধতি। আর বাংলায় আসলো নতুন যুগ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি সর্বগ্রাসী থাবা। আচ্ছা বলুন তো, সাধারণ বাঙালিরা সবচেয়ে বেশি কি চায়? কি তাদের স্বপ্ন? ঠিক ধরেছেন, একটা সরকারি চাকরি। ব্যাস, হয়ে গেল। পঞ্চায়েত থেকে নিয়ে পৌরসভা, স্কুল থেকে নিয়ে WBCS এর মতো প্রশাসনিক পদ, আবার ডাক্তার থেকে নিয়ে সাধারণ স্বাস্থ্যকর্মী চাকরি বেচা হয়েছে প্রায় সর্বক্ষেত্রে। আর তার সঙ্গে যোগ হলো প্রায় পুরো প্রশাসনকে হয় লোভ নয় ভয় দেখিয়ে দলদাস করে সরকারি টাকার নয় ছয়। প্রাতিষ্ঠানিক দুর্নীতির এমন সর্বগ্রাসী রূপ গোটা ভারত সম্ভবত এর আগে কখনো দেখেনি। কিন্তু এত টাকা, এত সম্পদ থাকা সত্ত্বেও এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়লো কেন তৃণমূল? সেই গল্প নিয়ে হয় আরেক দিন আসবো। কিন্তু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো? এখনো করেননি? কি করছেন? শিগগিরই সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা প্রেস করতে একদমই ভুল করবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। শিগগিরই ফিরবো এরকমই দুর্দান্ত ইন্টারেস্টিং আরও একটা ভিডিও সঙ্গে নিয়ে। আজ তাহলে এখানেই শেষ করলাম। বাই।